নমস্কার শ্রোতা বন্ধুরা, শব্দযন্ত্রে আপনাদেরকে স্বাগত। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, লোডশেডিং। গল্প শুরুর আগে যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায়। আপনারাও শব্দযন্ত্রের কোনো গল্প মিস করবেন না, এবং গল্পটি আপনাদের কেমন লাগলো সেই প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা লোডশেডিং। ফণীবাবু তাঁর গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তাঁর পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ আপিসে ওভারটাইম করে বেরুতে বেরুতে হয়ে গেছে 8:15। ডালহৌসি থেকে বাসে তার বাড়ি পৌঁছাতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে। নবীন চাকর কালী যখন বলল, বাবু আর 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন নবীনবাবু বলেছিলেন, মোমবাতি কিনে রাখলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে, এখন থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধা হয়। আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেট কিছুই খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেক দিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করছি করে ওঠা হয়নি। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3 গেলে ফণীবাবুর বাসস্থান। 17-2। ফুটপাথের ওপর শোয়া গোটা 3 নেড়িকুত্তাকে বাঁচিয়ে ফণীবাবু তাঁর বাড়ির সদর দরজার ভিতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণীবাবু। তিনি আর চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন 1 তলার স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সাড়া শব্দ নেই। আজ পঞ্চমী। রামনাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথাও একটা যাবেন। আজই চলে গেলেন নাকি? সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই। বেরিয়েছে। ঠিক লোডশেডিংয়ের সময়ই ওর বেরোনো চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24-72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধা হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16র মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণীবাবু শিউরে উঠে হাত সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলোই নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোক নেই। পশ্চিমের 2টো ঘর নিয়ে থাকেন গেস্টেটনার অফিসার বিজনবাবু, সঙ্গে থাকেন তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্তও মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে 2টি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক সহদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায় এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো তাই গিয়েছেন। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন।
60 ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোক্করের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তাঁর পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটাকে পথের মাঝে ঝুলিয়ে রাখা কেন। ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণিবাবু শরীরটাকে হাঞ্চ ব্যাকের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেওয়ালে ভর করে তাঁর ঘরের দিকেই এগোলেন। এইভাবে দেওয়াল হাতড়ে 3-4 পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ ভেসে আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ের আদিম ভুতুরে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় মোটেই নেই। দরজার চৌকাঠ হাতে ঠেকতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বের করলেন। 2টো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আর একটা থাকে নবীনের কাছে। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতড়ে ফণিবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুরেছেন। এটাও কি তাহলে নবীনেরই কীর্তি? সে কি তাহলে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবু দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন! কোনো উত্তর নেই। নবীন ঘুমকাতুরে নয়, সেটা ফণিবাবু জানেন। ফণিবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন 2টো অবস্থার মধ্যে কোনো তফাতই নেই। বাকি কাজ তিনি ইচ্ছা করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল, তাতে সুইচ বোর্ড। তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্রাকেট আলনা। ফণিবাবুর হাতের ছাতাটাকে আলনায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানিব্যাগ বার করে আলনার পরেই বাঁদিকে টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাতটা বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না। 2টো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতড়াতে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাতটা সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়াল ঠেকল হাতে। এরপরেই তাঁর মাথার সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকল। শুধু ঠেকল না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের উপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ে চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই। কিন্তু আলনাটা গেল কোথায়? সেই ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংসদেবের, কিন্তু সেটা থাকার কথা উল্টো দিকের দেওয়ালে। আয়নাটা থাকে টেবিলের উপরে। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান ওখান করার বাতিক আছে বটে তার। তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও
নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায়। ফণীবাবু হাতের জীর্ণ ছাতাটাকে মাটিতে নামিয়ে হাতলটা দেওয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগ বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজে ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণীবাবু। অন্ধকার এখনও নিরেট। রাস্তার দিকের জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধা হতো। এবার বাঁ হাতটা বাধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল। খাড়াখাড়ি হাতল, কাচের হাতল, পল কাটা, কাটক্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণীবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণীবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তেমন কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, পুরনো কিছু দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণীবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণীবাবু। গতকাল ছিল রবিবার। দুপুরে এলো তুমুল বৃষ্টি। আর তখনই ফণীবাবু দেখলেন যে তাঁর ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভিতরে। টেবিলের ওপরেও জল পড়েছিল। তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এ কথাটা তখনই তার মনে হয়েছিল। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণীবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানলার দিক থেকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটাকে উল্টো দিকের দেওয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচকের পরিচয় দিয়েছে। ফণীবাবু মানিব্যাগটাকে পকেটে পুরে জানলার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকেও সরিয়েছে? না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় এই চেয়ারটাতে বসেই কাটিয়ে দেওয়া ভালো। ফণীবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। এবার যেন মনে হলো তাঁর নিজের ঘরের চেয়ারে হাতল নেই। কিন্তু পর মুহূর্তেই খটকা মন থেকে দূর করে দিলেন। মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না। এই অভিজ্ঞতা তাঁর আজকে হয়েছে। এখন ফণীবাবুর মুখ দরজার দিকে। বাইরে ছোট ছাদটার ওই দিক থেকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণীবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়ছে, যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না। যাক, তবুও তো একটা জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তাঁর ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলেই দিল। টেলিফোন। তাঁর মাথার ঠিক পিছনে টেবিলের উপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণীবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি। একই ধাঁচের দুটো বাড়ি, দুটো বাড়ি 3 তলা, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা।
17-র 3-এ ফণিবাবু কোনো দিন ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যান প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-র 3-এর 3তলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আর একটা শব্দ, এটা এসেছে তার খুব কাছেই, বাঁদিক থেকে। মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষ্টানোর শব্দ। ফণিবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে, আর তার বুকের ভিতরে দুর্মুষ পেটা শুরু হয়েছে। চোর। তার পাশেই বোধহয় খাট, আর খাটের নিচে চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থাটা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্য দশা, তাতে চোরের চেয়ে ছাতাটিই জখম হবে বেশি। চোর অবশ্যই আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেবার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না। ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক ঠিক ঠিক, একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণিবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিঁচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুরি থাকা অসম্ভব নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করেন। কিন্তু তাহলে কি করা যায়? যা থাকে কপালে বলে উঠে পড়বেন কি? কিন্তু যদি সিঁড়িতে নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি এদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক থেকে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো... ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না। 48 ধাপ অবধি গুনে 49-এর মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে ফণিবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহৌসি অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল। বছর 50 বয়স, জাঁদরেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ সবজেটে চোখ। 62, 63, 64। পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভিতরেও শব্দ, খচমচ, ধূপধাপ, আর তারপরেই একটা যন্ত্রণাসূচক। পায়ে কাচ বিঁধেছে। চোরের শাস্তি। বাইরের আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে। পাইপটা বেয়ে নামা ছাড়া তার আর গতি নেই। সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে। ফণিবাবুও উঠে পড়লেন। সাবধানে কাচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে। কয়েক মুহূর্তের নিঃশব্দতা। তারপর একই দরজাটা। আদিনাথ সান্যালের বাজখাঁই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণিবাবু গলাটা ভোলেননি। আরও মনে পড়ছে ফণিবাবুর, তাঁর পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা,
সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক, কলকাতায় 3খানা বাড়ি, সব বাড়ি ভাড়া দিয়ে তিনি এইখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলোও নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভিতরে কাচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণীবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2 দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণীবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটি ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, লোডশেডিং। গল্পটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে লাইক করবেন। ধন্যবাদ।